سيدي اللهم صل على محمد আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা রাব্বি শরহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র আস্তাগফিরুল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম অ্যালো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, তাই না? অ্যালো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, এবং এর আন্ডারে আমরা কথা বলেছি হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, যেটাকে আমরা এইচডিএন বলেছিলাম। এটার আন্ডারে আবার আমরা ভাগ করেছি যে আরএইচ এবং হচ্ছে এভিও। আরেকটা হচ্ছে হেমোলাইটিক ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, বা যেটাকে আমরা ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন হিসেবে জেনারেলি বলে থাকি। ওকে, সো এতটুকু ছিল আমাদের আলোচনা। আজকে আমরা ইনশাল্লাহ কথা বলতে যাচ্ছি আমাদের এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্টের বি নাম্বার কজ, অর্থাৎ নন ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। ভালো করে একটু খেয়াল করেন, এতদিন আমরা যতটুকু আলোচনা করেছি, দেখেন এটা অটো ইমিউন হোক, অ্যালো ইমিউন হোক, সব কিছু ছিল ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার আন্ডারে। অর্থাৎ এখানে যা যা কজ আছে সব কিছুতে অ্যান্টিবডি জড়িত ছিল, এবং এই অ্যান্টিবডি সরাসরি আরবিসিকে অ্যাটাক করেছিল, এবং ফলে কি হয়েছিল? হেমোলাইসিস। এটা হতে পারে ইন্ট্রাভাস্কুলার, অথবা অ্যান্টিবডিটা অপসোনাইজেশনের মাধ্যমে স্প্লিনিক ম্যাক্রোফেজের থ্রুতে এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস করেছে। সহজ ভাষায় এই যে ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, এখানে অ্যান্টিবডির সাথে আরবিসি এর ডিরেক্ট ইন্টারাকশন হয়েছিল, এবং সব কিছুর কালপ্রিট ফ্যাক্টর ছিল কি? হেমোলাইসিসের জন্য অ্যান্টিবডি। এই কারণে নামের সাথে একটা ওয়ার্ড ছিল ইমিউন, তাই না? আচ্ছা, আর আজকের যেটা টপিকস নন ইমিউন, অর্থাৎ এখানে অ্যান্টিবডির কোনো রোল নাই, এখানে অ্যান্টিবডি বলতে আমরা কিছু পাবো না। ক্লিয়ার? আচ্ছা, তবে বি কেয়ারফুল, এখানে কয়েকটা মেকানিজমে আমরা অ্যান্টিবডির রোল নিয়ে কথা বলবো। তবে মনে রাখবেন, এখানে অ্যান্টিবডি কখনোই নেভার সরাসরি আরবিসিকে অ্যাটাক করবে না। কিন্তু এই যে ইমিউন হেমোলাইটিক, এখানে যা কজ পড়েছিলাম সবগুলোতে দেখেন, ভালো করে খেয়াল করেন যে অ্যান্টিবডি সরাসরি এখানে আরবিসিকে অ্যাটাক করেছিল। কিন্তু এই যে নন ইমিউন, এখানে অ্যান্টিবডি থাকবে না, যদিও থাকে সেটা সরাসরি আরবিসিকে কখনোই অ্যাটাক করবে না। এই কারণে এটাকে আমরা নন ইমিউন ক্যাটাগরিতে ফেলছি। সো এই যে নন ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, এটার আরও কিছু অল্টারনেটিভ নেম আছে। নন ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, এটাকে আগে মেকানিক্যাল হেমোলাইটিক অ্যানিমিয়া নামে বলা হতো। মেকানিক্যাল হেমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, এটার আরেকটা নাম আছে, সেটা হলো ফ্র্যাগমেন্টেশন সিনড্রোম। অর্থাৎ এই তিনটাকে একসাথে আমরা কি বলি? ফ্র্যাগমেন্টেশন সিনড্রোম। এখানে ফ্র্যাগমেন্টেশন হয় কার? আরবিসির, সাথে প্লাস মাইনাস ডাব্লিউবিসি প্লেটলেট, এগুলো হলে বোনাস, সেটা কিন্তু এটা বাই দি ডেফিনিশন আসবে না। ঠিক আছে? ওকে, এখন আসেন আমরা এক এক করে শুরু করি ইনশাল্লাহ আমাদের আজকের টপিকস নন ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। সো আমরা একটু আমাদের স্লাইডে ফিরে আসি। দেখুন, ফ্র্যাগমেন্টেশন সিনড্রোম বা মেকানিক্যাল হেমোলাইটিক অ্যানিমিয়া বা নন ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, ওকে, সব একই কথা। এটাকে আমরা তিনটা সাবডিভিশনে ভাগ করেছি। নাম্বার ওয়ান, আমাদের ম্যাক্রো অ্যাঞ্জিওপ্যাথিক, অর্থাৎ লার্জ ভেসেলসে, লার্জ ভেসেলস অথবা হার্ট চেম্বার, এখানে যদি আরবিসি এর হেমোলাইসিস হয় তাহলে সেটা হলো ম্যাক্রো অ্যাঞ্জিওপ্যাথিক। ঠিক আছে? আরেকটা হলো মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক। মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক মানে কি? স্মল ভেসেলস। তাহলে স্মল ভেসেলস বলতে কি? স্মল ভেসেলস বলতে বেসিক্যালি আর্টারিওল প্লাস ক্যাপিলারি। এখানে যদি আরবিসি এর হেমোলাইসিস হয়, এবং এটা কোনটা? ইন্ট্রাভাস্কুলার। তাহলে মনে রাখবেন যে
এই যে ফ্র্যাগমেন্টেশন সিনড্রোম বা মেকানিক্যাল হেমোলাইটিক অ্যানিমিয়া বা নন ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, এখানে যাই হোক এই হেমোলাইসিসগুলো সবসময় কী ধরনের হেমোলাইসিস? ইন্ট্রাভাস্কুলার। এটা মাথায় ঢুকে ফেলেন, এখানে সব হেমোলাইসিস কোন ধরনের? ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। আর ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হলে আমরা কি কি পাবো বলেন? গত লেকচারে বলেছি, ভেরি গুড, হিমোগ্লোবিনেমিয়া, হিমোগ্লোবিন ইউরিয়া, হিমোসিডারিন ইউরিয়া, রিডিউসড হেপ্টোগ্লোবিন এবং ইনক্রিজড রিস্ক অফ অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এগুলো এক্সট্রা আমরা পাবো শুধুমাত্র ইন্ট্রাভাস্কুলারে। ওকে, আরেকটা হচ্ছে আমাদের কি সাবডিভিশন? রিপিটেটিভ ফিজিক্যাল ট্রমা। এটাকে অনেকে মার্চ হিমোগ্লোবিন ইউরিয়া বলে, অর্থাৎ সোলজার বা যারা অ্যাথলেটস ওরা যখন লং একটা মানে কি দৌড় দেয় অথবা খুব ভিগোরাস ট্রেনিং করে, এক্সারসাইজ করে, মার্চিং করে, তখন ওই যে ভাইব্রেশন, শেকিং, বডি শেকিংয়ের কারণে বিশেষ করে লোয়ার লিম্বসের ভেসেলসের ভেতরে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়। রিপিটেটিভ ফিজিক্যাল ট্রমা অন আরভিসি উইদিন দ্য ভাস্কুলার লুমেন, ঠিক আছে? এটাকে আমরা বলি রিপিটেটিভ ফিজিক্যাল ট্রমা বা মার্চ হিমোগ্লোবিন ইউরিয়া। সো আসেন প্রথমে আমরা শুরু করি যে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া, এটাকে নাম দিয়েছে কি সংক্ষেপে? মাহা। এখন আপনাদের প্রশ্ন যে ভাইয়া এত কিছু থাকতে প্রথমে আপনি মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে কেন শুরু করছেন লেকচারটা? কারণ হলো বাকিগুলোতে খুব একটা ডিসকাশনের বিষয় নেই, কিন্তু এই মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া এখানে বিশাল আলোচনার সুযোগ আছে। প্লাস আমরা ক্লিনিক্যালি এটাই বেশি পাই। তাহলে এই যে ম্যাক্রো অ্যানজিওপ্যাথিক, তারপরে মার্চ হিমোগ্লোবিন ইউরিয়া, মাইক্রো অ্যানজিওপ্যাথিক, এই তিনটার মধ্যে কমনলি কোনটা পাই আমরা? আমাদের মানে ডিফিকাল্টিস ফেস করে ম্যানেজ করতে গিয়ে, সেটা হলো এই মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে দেখেন, মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া এটা আমরা কি কি সিচুয়েশনে পেতে পারি, বা উল্টোভাবে বলতে পারি হোয়াট আর দ্য কজেস অফ মাহা। তাহলে অ্যান্সার কী হবে? নাম্বার 1 ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। নাম্বার 2 টিটিপি, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। Number 3 HUS, hemolytic uremic syndrome. Number 4 disseminated malignancy. Number 5 malignant hypertension. Number 6 systemic lupus erythematosus বা SLE। তারপরে আর কি আছে? হেল্প সিনড্রোম ডিউরিং প্রেগনেন্সি, প্রি অ্যাক্লামশিয়া, অ্যাক্লামশিয়া, এগুলোতে আমরা পাই। সেটা হলো কি? হেল্প সিনড্রোম, লাইফ থ্রেটেনিং, তাই না? আচ্ছা, সো দেখেন অনেকগুলো কজ, এবং সবগুলো কজ হচ্ছে প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট, এক্সামও ইম্পর্টেন্ট। সব জায়গায় এখান থেকে আপনারা ইনশাল্লাহ কোয়েশ্চেন পাবেন। FCPS পার্ট 1 বলেন, হ্যাঁ, তারপরে MRCP বলেন, ফাইনাল প্রুফ তো আছেই, তাই না? সব জায়গায় আপনারা এখান থেকে ইনশাল্লাহ কোয়েশ্চেন পাবেন। সো এই কারণে এটা প্রথমে শুরু করতে চাচ্ছি, যাতে আপনাদের মনোযোগ থাকতে থাকতে এটা আলোচনা করে শেষ করে ফেলা যায় ইনশাল্লাহ। তাহলে প্রথমে আসেন আমরা কথা বলছি ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। তাহলে ডিআইসি কিভাবে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া করে এটা জানতে হবে। এখন দেখুন, প্রশ্ন হলো ডিআইসি কেন হয়? দেখেন, ডিআইসি এর জন্য কিছু ট্রিগারিং ফ্যাক্টরস আছে, যে এই ফ্যাক্টরগুলো ডিআইসি ইনিশিয়েট করে। এরকম ট্রিগারিং ফ্যাক্টরস বা কম্পোনেন্টস কি? 3টা। নাম্বার 1 টিস্যু ফ্যাক্টর, নাম্বার 2 এন্ডোটক্সিন রিলিজড ফ্রম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, নাম্বার 3 প্রোকোয়াগুলেন্ট সাবস্ট্যান্স রিলিজড ফ্রম অ্যাব্রাপশিও প্লাসেন্টা, অ্যামনিওটিক ফ্লুইড, হ্যাঁ, তারপরে মিউসিন সিক্রেটিং অ্যাডেনোকার্সিনোমা, তাই না? এই সকল সাবস্ট্যান্স। তাহলে দেখেন, এই যে টিস্যু ফ্যাক্টর, এন্ডোটক্সিন, প্রোকোয়াগুলেন্ট সাবস্ট্যান্স, এরা সবাই কি করে? আমাদের বডিতে আমাদের যে সার্কুলেটরি সিস্টেম, ডিফিউজলি ওরা কি করে? কোয়াগুলেশন কাসকেডকে অ্যাক্টিভ করে দেয়। অর্থাৎ আমাদের পুরো সার্কুলেশনে মাইনিউট যে সকল ব্লাড ভেসেলস আছে, সেখানে কি হয়? একদম অ্যাবনর্মালি, আনরেগুলেটেডভাবে কোয়াগুলেশন কাসকেড অ্যাক্টিভেটেড হতে শুরু করে। ফলে প্রচুর পরিমাণে কি তৈরি হবে? আলটিমেটলি এই যে কোয়াগুলেশন কাসকেড, অর্থাৎ এক্সট্রিনসিক পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে, এরা যখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, এদের এন্ড প্রোডাক্টটা কি? ফাইনালি ওরা আসলে সবাই কি করে? প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি করে। আর এই থ্রম্বিনটা কি করে? ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি করে। তারপরে কি হবে? এই যে আমাদের মাইক্রো ব্লাড ভেসেলসগুলোর বিভিন্ন জায়গায় অ্যাবনর্মালি কি হবে? ফাইব্রিন থ্রেডসের পলিমার জমতে শুরু করবে। এখন বিভিন্ন জায়গায় যখন এরকম ফাইব্রিন মেশওয়ার্ক তৈরি হবে, তখন এই ফাইব্রিন মেশওয়ার্কের সাথে গিয়ে আটকে যাবে কে? এক্স্যাক্টলি প্লেটলেট। প্লেটলেট আটকে যাবে। প্লেটলেট যখন আটকে গেল অ্যালং উইথ ফাইব্রিন মেশওয়ার্ক, তখন এটাকে আমরা কি বলছি? মাইক্রো সার্কুলেশন হচ্ছে। তাহলে এগুলো সব হলো
আমাদের মাইক্রোথ্রম্বাই। এখন এই যে পথটা পুরো জ্যাম হয়ে আছে, এখন আরবিসি এটা যখন খুব আনন্দ করে দৌড়ে দৌড়ে যাচ্ছে, সামনে দেখবে বাধা, তখন সে এই বাধাগুলোতে ধাক্কা খেয়ে সাথে সাথে এখানের মধ্যেই তার কি হয়ে যাবে, লাইসিস হয়ে যাবে, আরবিসিটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অর্থাৎ ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে। এই কারণেই তো এগুলো সব কিছু কার আন্ডারে, ফ্র্যাগমেন্টেশন সিনড্রোম, তাই না? আচ্ছা, এবং দেখেন এখানে আরবিসি যে লাইসিস হয়ে যাচ্ছে, এটা কি স্প্লিনে নাকি ডিরেক্ট ব্লাড ভেসেলসের ভেতরে, লুমেনের মধ্যেই। এই কারণে এটাকে কি বলছি, লেকচারের শুরুতে বললাম ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। আর আরবিসি যখনই ভেঙে যাবে তখনই ব্লাড ভেসেলসের লুমেনে ফ্রি হয়ে মানে হাঁটতে শুরু করবে কে, হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিনটা একটু পরে ব্লাড ভেসেলসের মাধ্যমে কোথায় পৌঁছাবে, কিডনি। আর এই যে আমাদের রেনাল টিউবিউলার লাইনিং এপিথেলিয়াল সেলস যেগুলো, এদেরকে এই ফ্রি হিমোগ্লোবিন অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে ফ্রি রেডিক্যাল তৈরি করার মাধ্যমে ড্যামেজ করে ফেলবে, ফলে দেখা দিবে অ্যাকিউট টিউবিউলার নেক্রোসিস, হ্যাঁ, অর্থাৎ একেআই। ঠিক আছে। আর এই যে ফ্রি হিমোগ্লোবিন ইউরিন দিয়ে পাস করবে, এটা ইউরিন দিয়ে যাওয়ার সময় অ্যাসিডিক এনভায়রনমেন্টে অ্যাসিডিক হেমাটিন তৈরি করবে, এবং এটার কালারটা হচ্ছে ব্রাউন বা ডার্ক রেড, অর্থাৎ পেশেন্ট আপনাকে কি বলবে যে স্যার আমার প্রস্রাবটা একদম কালচে লাল এরকম, হ্যাঁ, খয়েরি কালারের। ঠিক আছে, এইভাবে পেশেন্ট আমাদেরকে বলে। একটা হচ্ছে ব্রাইট রেড, কিন্তু এখানে ব্রাইট রেড না, ব্রাইট রেড হচ্ছে হেমাচিউরিয়াতে হয়, হ্যাঁ, মাইক্রোস্কোপিক। আর এখানে হচ্ছে ডার্ক রেড। ঠিক আছে। আচ্ছা, সো এই হলো ব্যাপারটা। এখন দেখেন, যেহেতু এখানে ডিফিউজলি মাইক্রোথ্রম্বাই তৈরি হচ্ছে, এই ডিফিউজ মাইক্রোথ্রম্বাইগুলো তৈরি করতে গিয়ে এখানে আপনার বডির যত প্লেটলেট আছে ওরা সবাই এই ফাইব্রিনের সাথে আটকে যাচ্ছে, ফলে দেখেন আপনার সব প্লেটলেট অহেতুক বেহুদা কাজে তারা ইউটিলাইজ হয়ে যাচ্ছে। ফলে আপনি এই পেশেন্টের যখন প্লাজমা নেবেন, প্লাজমা নিয়ে সেখানে যখন আপনি কি করবেন, প্লেটলেট কাউন্ট করবেন, তাহলে তার প্লেটলেট কাউন্টটা কি হবে, অবশ্যই কমে যাবে, অনেক কমে যাবে। কেন? কারণ সব প্লেটলেট মাইক্রোথ্রম্বা ইউজ করতে ব্যবহৃত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে কি হয়, এখানে আমাদের থ্রম্বোসাইটোপেনিয়া দেখা দেয়। কেমন দেখবেন ডিআইসিতে কি হয়, থ্রম্বোসাইটোপেনিয়া হয়। আর যেহেতু এখানে মাইক্রোথ্রম্বাই তৈরি হচ্ছে, এই মাইক্রোথ্রম্বাইগুলোকে মানে ক্লট ডিসলিউশন করার জন্য আমাদের বডির কম্পেনসেটরি যে মেকানিজম সেটা অ্যাক্টিভেশন হয়ে যাবে, অর্থাৎ ফিব্রিনোলাইসিস মেকানিজম। ফলে কি হবে, একদিকে ক্লট তৈরি হচ্ছে, মাইক্রোথ্রম্বাই তৈরি হচ্ছে, আর একদিকে মাইক্রোথ্রম্বাই ভাঙার চেষ্টা হচ্ছে। আর এই যে ফাইব্রিনগুলো যখন ভেঙে যাবে তখন কি তৈরি হবে, এফডিপি, অর্থাৎ ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। আর এই ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট এটাকে আমরা ল্যাবে কি হিসেবে দেখতে পাই, ডি ডাইমার। তাহলে এই পেশেন্টের কি পাবেন, ডি ডাইমার বাড়তি পাবেন। তাহলে ডি ডাইমার বাড়তি পাওয়া মানে বুঝতে হবে কি, যে পেশেন্টের বডিতে ডিফিউজলি বিভিন্ন জায়গায় মাইক্রোথ্রম্বাই তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো মুখস্থ করার বিষয় না, একটার সাথে আরেকটা পুরোপুরি রিলেটেড। ঠিক আছে, ওকে, সব কিছু এখানে লেখা আছে, একদম আমি অ্যানোটেট করে দিয়েছি, একটু পড়ে নিলে আপনারা বুঝবেন। তারপরে আসেন আমাদের নাম্বার 2 মেকানিজম যেটা, সেটা হলো এইচইউএস। তাহলে এইচইউএস মানে হলো হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। এখানে মেইন কারণটা কি, এখানে আসলে এইচইউএস এর দুটো টাইপ আছে। নাম্বার 1 হলো টিপিক্যাল, নাম্বার 2 হলো অ্যাটিপিক্যাল। সো অ্যাটিপিক্যালটা জাস্ট আপনারা যারা ইন্টারেস্টেড একটু পড়ে নেবেন, এটা নিয়ে স্যাররাও জানতে চায় না, এটা ক্লিনিক্যালি আমরা এটা নিয়ে খুব বেশি ওরিড থাকি না। আমরা যেটা নিয়ে ওরিড থাকি সেটা হলো টিপিক্যাল এইচইউএস। তাহলে টিপিক্যাল এইচইউএস এটা আসলে একটা ইনফেক্টিভ কজ। কি দিয়ে হয়, কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়, এটা হচ্ছে এন্টেরোহেমোরেজিক ইশ্চেরিশিয়া কোলাই। এখন এই এন্টেরোহেমোরেজিক ইকোলাই কি টক্সিন তৈরি করে, এটা হচ্ছে শিগেলার মতো একটা শিগা টক্সিন তৈরি করে। সো এই টক্সিনটাকে আমরা বলি শিগা লাইক টক্সিন। এই যে দেখেন, শিগা লাইক টক্সিন। এটার আবার দুটো টাইপ আছে, STX1 STX2। এখন দেখেন ব্যাপারটা কি একটু আমি বলি। দেখেন, এই যে আমাদের এন্টেরোটক্সিক ইশ্চেরিশিয়া কোলাই, এটা বেসিক্যালি অ্যাটাক করে আমাদের কোথায়, গাটে। অ্যাটাক করে কোথায়, আমাদের গাটে। ওকে, সো ধরেন এখানে হলো একটা ইশ্চেরিশিয়া কোলাই, সে আমাদের গাটের এন্টেরোসাইটের সাথে প্রথমে অ্যাটাচ করলো, করে সে এখানে কি তৈরি করতে থাকবে, এক্স্যাক্টলি শিগা লাইক টক্সিন, অর্থাৎ STX1 STX2। এই টক্সিনটা আমাদের এই যে গাটের যে লাইনিং এপিথেলিয়াল সেলস অর্থাৎ এন্টেরোসাইট এদেরকে ইনজুর্ড করবে। ফলে এখানে গাটের মিউকোসাল শেডিং হবে, ইনজুরি হবে, এবং গাট মিউকোসা যখন শেডিং হয়ে যাবে তাহলে সাবমিউকোসাল ব্লাড ভেসেলসগুলো এই টক্সিনের কারণে ড্যামেজ হবে, ফলে সেখান থেকে কি হবে, ব্লিডিং হবে। এক্স্যাক্টলি, ফলে এই ব্লিডিংগুলো পেশেন্টের কি করবে, ব্লাডি ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়া। এবং ব্লাডি ডায়রিয়া হওয়ার কিছুদিন পরে যখন
এই শিগা লাইক টক্সিনটা গাট মিউকোজা থেকে আন্ডারলাইং ব্লাড ভেসেলসগুলো দিয়ে সে কোথায় ঢুকে গেল, এখন পেশেন্টের সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে গেল, সিস্টেমিক সার্কুলেশনে। তাহলে এখন শিগা লাইক টক্সিনটা একদম আপনার ব্লাডে অ্যাক্সেস পেয়ে গেছে। তাহলে সে আপনার ব্লাড ভেসেলসের যে লাইনিং এপিথেলিয়াল সেলস, এন্ডোথেলিয়াল লাইনিং এপিথেলিয়াল সেলস, সেই এন্ডোথেলিয়াল লাইনিং এপিথেলিয়াল সেলসগুলোর উপরে সে কাজ করবে। কিসের উপরে বসে? জিবি3 রিসেপ্টরের উপরে বসে। এটা জানা দরকার নাই, সিম্পলি জানেন যে আমরা দেখতে পাচ্ছি STX1 এটা হচ্ছে একটা কি সাইটোটক্সিক একটা রিয়াজেন্ট, এবং এটা ঠিক যেভাবে গাট মিউকোসা লাইনিং এপিথেলিয়াল সেলকে ড্যামেজ করেছে, ঠিক একইভাবে এটা আমাদের এন্ডোথেলিয়াল লাইনিং এপিথেলিয়াল সেলসকেও ড্যামেজ করবে। তাহলে এখানে কি হবে বেসিক্যালি এখন বলেন? এক্স্যাক্টলি এন্ডোথেলিয়াল ইনজুরি, এন্ডোথেলিয়াল ইনজুরি। এখন দেখেন এন্ডোথেলিয়াল যদি ইনজুরি হয়, তাহলে এন্ডোথেলিয়াল ইনজুরি হলে কি হবে? ইয়েস, বাকি জিনিসটা যেহেতু একটা কমন পাথওয়ে আমি এখানে লিখে রেখেছি। দেখেন এখন থেকে মনে রাখেন, অনেক জায়গায় আমরা পড়বো এন্ডোথেলিয়াল ইনজুরি, সব জায়গায় এই একই এক্সপ্লেনেশন আপনি ফিট করবেন। সো এটা একটা জেনারেল টার্ম, আমি এখানে সুন্দর করে আলহামদুলিল্লাহ নোট করে দিয়েছি। তাহলে এন্ডোথেলিয়াল ইনজুরি যদি হয়, তাহলে এন্ডোথেলিয়ামের নিচে কি আছে ব্লাড ভেসেলসে? সাব এন্ডোথেলিয়াল কোলাজেন। সাব এন্ডোথেলিয়াল কোলাজেন যদি এক্সপোজড হয়ে যায়, সাথে সাথে এই কোলাজেনের নেগেটিভ চার্জের কারণে কি অ্যাক্টিভ হবে? ইন্ট্রিনসিক পাথওয়ে অফ কোয়াগুলেশন অ্যাক্টিভেশন হয়ে যাবে। আর কি সমস্যা হবে? যখন এন্ডোথেলিয়াল সেল ইনজুর্ড হলো, এন্ডোথেলিয়াল সেলের ভেতর থেকে প্রচুর পরিমাণে কি রিলিজ হবে? টিস্যু ফ্যাক্টর। টিস্যু ফ্যাক্টর রিলিজ হওয়ার কারণে কি হবে? এক্সট্রিনসিক পাথওয়ে অফ কোয়াগুলেশন অ্যাক্টিভেশন হবে। তাহলে ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়েতে কোয়াগুলেশন কাস্কেড অ্যাক্টিভেটেড হয়ে গেল। তাহলে কোয়াগুলেশন কাস্কেডের ফাইনাল এন্ড প্রোডাক্ট কি? একটু আগে বলেছি, থ্রম্বিন। থ্রম্বিন কি করবে? ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভ করে ফাইব্রিন মনোমার তৈরি করবে। ফাইব্রিন মনোমারগুলো যেই জায়গায় এন্ডোথেলিয়াল ইনজুরি হলো, সেখানে ফাইব্রিন পলিমার হয়ে একটা মেশওয়ার্ক জাল তৈরি করে ফেলবে, এবং ওই জালে কে আটকে যাবে? প্লেটলেট আটকাবে। এছাড়াও ইটসেলফ যখন এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজ হয়, ওই সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজড হলে সেখানে কে আটকে যায়? প্লেটলেট আটকে যায়। কিসের মাধ্যমে? ভন উইলেব্রেন ফ্যাক্টরের মাধ্যমে। তাহলে দেখেন সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজ হলে ঠিক যেইভাবে প্লেটলেট অ্যাক্টিভেশন হয়, প্লেটলেট প্লাগ তৈরি হয়, ঠিক একইভাবে অন দ্য আদার হ্যান্ড এখানে কি হয়? থ্রম্বিন তৈরি হয়ে ফাইব্রিনও অ্যাক্টিভেশন হয়ে যায়। তাহলে এই ফাইব্রিন এবং এই প্লেটলেট প্লাগ ওরা দুজন একসাথে মিলে একটা স্টেবল কি তৈরি করবে? থ্রম্বাই তৈরি করবে। এবং তার মানে দেখেন যেখানে যেখানে আপনার এন্ডোথেলিয়াল ইনজুরি, সেখানে সেখানে কি হবে? ডিফিউজলি মাইক্রোথ্রম্বাই তৈরি হবে। যেমন আমি যদি এখানে একটা ব্লাড ভেসেলস আঁকি, আঁকলাম, ধরেন এখানে এন্ডোথেলিয়াল সেলসগুলো, এখানে একটা এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হয়ে গেল, এখানে আবার ভালো আছে, এখানে আবার একটা এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হয়ে গেল, এখানে আবার ভালো, এখানে একটা আবার এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হলো, এখানে আবার ভালো। সো যেখানে যেখানে এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হলো, সেখানে সেখানে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজড। ফলে এই জায়গাটাতে এসে এখন কি হবে? এই যে প্লেটলেট এগ্রিগেশন হলো, প্লেটলেটের উপরে এসে কে লাগবে? ফাইব্রিন মনোমার। তাহলে এইভাবে আস্তে আস্তে এখানে ফাইব্রিন পলিমার হয়ে একটা থ্রম্বাই, তাহলে এখানে একটা থ্রম্বাই, এখানে একটা থ্রম্বাই। তাহলে দেখেন এখানে ডিফিউজলি কি তৈরি হচ্ছে? বিভিন্ন মাইক্রোথ্রম্বাই তৈরি হচ্ছে। এই যে তাহলে দেখেন এটাই তো মাইক্রোএনজিওপ্যাথি, তাই না? এটাই তো মাইক্রোএনজিওপ্যাথি। এবং মাইক্রোএনজিওপ্যাথিকের একটা সাবটাইপ বা মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়ার একটা কজ হচ্ছে কি? এই যে HUS। তাহলে দেখেন হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম HUS এ মেইন সমস্যা হচ্ছে এখানে শিগা লাইক টক্সিনটা এন্ডোথেলিয়াল ইনজুরি করে ডিফিউজলি আমাদের যে মাইক্রোসার্কুলেশন আর্টারিওল ক্যাপিলারিজ এখানে কি তৈরি করে? মাইক্রোথ্রম্বাই তৈরি করে। এবং এই মাইক্রোথ্রম্বাইগুলো দিয়ে একটু আগে বলেছি আরবিসি যাওয়ার সময় তার কি হবে? ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হবে। শেষ। তাহলে আমরা পেলাম যে এখানে হেমোলাইসিসটা কীভাবে হচ্ছে। এখন দেখেন এই মাইক্রোথ্রম্বাইটা বডির যে কোনো ব্লাড ভেসেলসে তৈরি হতে পারে, তবে তার সাইট অফ প্রেডিলেকশন হচ্ছে গ্লোমেরুলাস অফ কিডনি। তাহলে কিডনির গ্লোমেরুলাসে যদি একটু মাইক্রোথ্রম্বাই তৈরি হয়, তাহলে গ্লোমেরুলাস থেকে আলটিমেটলি কি হয়? ব্লাডগুলো কোথায় যায় বলেন তো? এক্স্যাক্টলি দেখেন এটা আমি আপনাদেরকে আমার নেফ্রোলজি ক্লাসে বলেছি, এবং এই কনসেপশনটা অনেকের ক্লিয়ার না। আমি একটু যদি আপনাকে বলি, দেখেন এখানে আমরা একটা গ্লোমেরুলাস আঁকার চেষ্টা করলাম। তাহলে এখানে এটা হলো এফারেন আর্টারিওল, আর এই জায়গায় হলো গ্লোমেরুলাস, আর এটা হলো ইফারেন আর্টারিওল। দেখেন তাহলে এটা হলো এফারেন আর্টারিওল, আর এটা হলো ইফারেন আর্টারিওল। এখন আপনারা খেয়াল করেন এই ইফারেন আর্টারিওল এটা কিন্তু কিডনি থেকে বের হয়ে যায় না, এটা আবার নিচের দিকে নেমে সে কি তৈরি করে? পেরিটিউবুলার ক্যাপিলারি। অর্থাৎ এই যে ইফারেন আর্টারিওল থেকে যে পেরিটিউবুলার ক্যাপিলারি তৈরি হয়, এই পেরিটিউবুলার ক্যাপিলারি দিয়েই আপনার
আপনার এই যে নেফ্রনের যে ডাক্ট আছে, অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড ডাক্ট, তাই না, অর্থাৎ টিউবুলার পোর্শন, ওই টিউবুলার পোর্শনের যে লাইনিং এপিথেলিয়াল সেলসগুলো ওরা কি পেয়ে থাকে, ওরা নিউট্রিশন পেয়ে থাকে। ওকে, তাহলে দেখেন পেরিটিউবুলার ক্যাপিলারি এটা ব্লাড পায় কোত্থেকে, ইফারেন আর্টারিওল থেকে, কারণ ইফারেন আর্টারিওল থেকে পেরিটিউবুলার ক্যাপিলারি তৈরি হয়। এখন ইফারেন আর্টারিওল ব্লাডটা পায় কোত্থেকে, গ্লোমেরুলাস থেকে। গ্লোমেরুলাস ব্লাড পায় কোত্থেকে, এফারেন আর্টারিওল থেকে। এখন এই জায়গায় ডিফিউজলি আপনার মাইক্রোথ্রম্বাই তৈরি হয়ে পুরো গ্লোমেরুলাসটা ব্লক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে দুটো সমস্যা হবে, একদিকে এখানে কি হবে না এখন, এক্স্যাক্টলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন হবে না, তাহলে জিএফআর ফল করবে, তাহলে পেশেন্টের ক্রিয়েটিনিন বাড়তে থাকবে। আরেকদিকে কি হবে, ওই যে এখানে যেহেতু জ্যাম হয়ে গেছে, এখানে যেহেতু জ্যাম হয়ে গেছে, তাহলে ব্লাডটা ইফারেন আর্টারিওলে যেতে পারতেছে না, ফলে পেরিটিউবুলার ক্যাপিলারিতে কোনো ব্লাড আসতেছে না, ফলে পুরো রেনাল টিউবুলার সেলসগুলো কিসে সাফার করবে, ইসকেমিক নেক্রোসিস। ফলে এখানে কি হবে এখন, এক্স্যাক্টলি আপনারা যেটা বলছেন মনে মনে, সেটা হলো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। তাহলে এখানে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসটা হচ্ছে এইভাবে। তাহলে শুধুমাত্র হাস না, এইচইউএস না, যে কোনো কারণে যদি গ্লোমেরুলাসে কি হয়, ব্লকেজ হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হবে। তাহলে এই একেআইটা কোন ধরনের একেআই, প্রি রেনাল, রেনাল নাকি রেনাল, রেনাল একেআই। রেনাল একেআই কেন, কারণ গ্লোমেরুলাসের মধ্যে এখানে প্যাথোলজি। তাহলে মনে রাখবেন গ্লোমেরুলাস থেকে শুরু করে একদম কালেক্টিং ডাক্টের আগ পর্যন্ত যত প্যাথোলজি হবে সেই একেআইগুলো রেনাল একেআই। কালেক্টিং ডাক্ট থেকে শুরু করে একদম ইউরেথ্রা পর্যন্ত যত প্যাথোলজি হবে সেগুলো হচ্ছে কি পোস্ট রেনাল একেআই। আর এফারেন আর্টারিওল থেকে শুরু করে তার আগ পর্যন্ত যত প্যাথোলজি হবে সেগুলো প্রি রেনাল একেআই। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে এইচইউএস এর ব্যাপারটা। এখন দেখেন যখন পেশেন্টের একেআই হচ্ছে, অর্থাৎ আবার এদিকে দেখছি জিএফআর কমে যাচ্ছে, যাই হোক এটাও একেআই এর সাথে মার্জ হবে, সেম ফিচার্স। তাহলে জিএফআর কমে গেলে কি হবে, এই যে বেচারা লিভার এত কষ্ট করে অ্যামোনিয়াগুলোকে ইউরিয়া তৈরি করে দিচ্ছে, সব ইউরিয়াগুলো খুশিতে ওরা এখানে আসলো যে ওরা কিডনি দিয়ে বের হয়ে ইউরিনের সাথে বের হবে, কিন্তু এখানে এসে ওরা দেখে কি সব গ্লোমেরুলাস ফিল্টার জাম হয়ে গেছে, ফলে ইউরিয়াগুলো মনের দুঃখ নিয়ে আবার ফিরে যাবে ব্লাডে। ফলে ব্লাডে কি বেড়ে যাবে, এখন ইউরিয়া বেড়ে যাবে, কারণ কিডনি দিয়ে ইউরিয়া এক্সক্রিট হচ্ছে না, ফলে পেশেন্টের ইউরিয়া লেভেল বাড়বে। এ কারণে এটার আরেকটা নাম কি দিলাম আমরা, কি কি ঘটনা হয়, হেমোলাইসিস হচ্ছে, তাহলে হেমোলাইটিক, ইউরিয়া বেড়ে যাচ্ছে ইউরেমিক, তাহলে এটাকে এই কারণে আমরা বলছি হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। তাহলে ইউরিয়া বাড়ার কারণ হচ্ছে আসলে এখানে আন্ডারলাইং একেআই হচ্ছে, আর হেমোলাইসিস হওয়ার কারণ হচ্ছে এখানে ডিফিউজলি মাইক্রোথ্রম্বাই তৈরি হচ্ছে। প্লেটলেট কাউন্ট কি হবে, কমে যাবে, কারণ সব মাইক্রোথ্রম্বাই তৈরি হওয়ার সময় তো হিউজ পরিমাণে আপনার প্লেটলেট ইউটিলাইজ হয়ে যাচ্ছে অহেতুকভাবে। তাহলে এই হচ্ছে এইচইউএস এর ব্যাপারটা, আশা করি ক্লিয়ার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা নেক্সট টপিকসে আগাই, সেটা হলো যে ম্যালিগনেন্ট হাইপারটেনশন। একদম ইজি ব্যাপার, যে এখানে পেশেন্টের একটা হাই গ্রেড হাইপারটেনশন থাকবে, কত সেটা, মোর দেন 180/120, মোর দেন 180/120। এখন কথা হলো 180/120 আপনি অহরহ পাবেন, কিন্তু সবগুলোকে আপনি ম্যালিগনেন্ট বলবেন না। তাহলে মোর দেন 180/120 হাইপারটেনশন প্লাস পেশেন্টের অ্যাকিউট ভাস্কুলার ড্যামেজ থাকবে, অ্যাকিউট ভাস্কুলার ড্যামেজ। তাহলে অ্যাকিউট ভাস্কুলার ড্যামেজ এটা তো তার বডির ভেতরে, আমি ক্লিনিক্যালি কীভাবে বুঝবো, এক্স্যাক্টলি ক্লিনিক্যালি আপনি দেখবেন যে পেশেন্টের কি আছে কিনা, পেশেন্টের একেআই আছে কিনা, মানে তার কোনো কিডনি ইঞ্জুরি আছে কিনা, হেমাচুরিয়া আছে কিনা, প্রোটিনিউরিয়া আছে কিনা, কেমন, আচ্ছা। আর ব্রেইনে দেখবেন, অর্থাৎ পেশেন্টের কোনো স্ট্রোকের ফিচার্স আছে কিনা, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, হেডেক, কনফিউশন, পেশেন্টের সিজার হচ্ছে কিনা, তাই না, এই ব্যাপারগুলো দেখতে হবে। রেটিনা, আপনি যখন পেশেন্টের ফান্ডোস্কোপি করবেন তখন সেখানে কোনো রেটিনাল হ্যামোরেজ আছে কিনা, ঠিক আছে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির ফিচার্স পাওয়া যাচ্ছে কিনা, সাথে প্যাপিলো এডিমা, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির ফিচারগুলো আছে কিনা, এগুলো আপনাকে সার্চ করতে হবে। তাহলে পেশেন্টের ব্লাড প্রেশার মোর দেন 180/120, সাথে যদি এই ফিচার্সগুলো থাকে সেটাকে আমরা ম্যালিগনেন্ট হাইপারটেনশন বলছি। এখন এগুলো কেন হয় আসলে, এটা হচ্ছে যখন এরকম ব্লাড প্রেশার অনেক বেশি হাই হয়ে যায়, তখন আমাদের এই যে ব্লাড ভেসেলসের মধ্য দিয়ে যখন ব্লাডটা হাই প্রেশারে ফ্লো হয়, তখন এই ব্লাড ফ্লোয়ের ধাক্কায় কিছু এন্ডোথেলিয়াল সেল টিয়ারিং আউট হয়ে যায়, এটাকে আমরা বলি কি হাই শিয়ারিং ফোর্স। যেমন দেখেন এই যে আঁকলাম, ঠিক আছে, ওকে। এখন ব্লাড যখন এভাবে যাচ্ছে, হাই প্রেশারে যাচ্ছে, তখন এই যে ব্লাডের ধাক্কায় কি হবে, কিছু এন্ডোথেলিয়াল সেলস টিয়ার আউট হয়ে ওরা এইভাবে এদিকে উঠে যাবে, দেখেন, অর্থাৎ ও ছিল এখানে, কিন্তু ও এখন টিয়ার আউট হয়ে এরকম হয়ে গেছে। তাহলে ও যখন এরকম হয়ে যাবে, তাহলে এখানে কি এক্সপোজ হয়ে গেল, এক্স্যাক্টলি সাব এন্ডোথেলিয়াল কোলাজেন, সাথে সাথে তখন এখানে কি হবে এখন বলেন, থ্রম্বোসিস,
মাইক্রোথ্রম্বাই তৈরি হবে, একটু আগে যেভাবে বললাম। এন্ডোথেলিয়াল ইনজুরি মানে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজার মানে হচ্ছে মাইক্রোথ্রম্বাই ফর্মেশন। তাহলে এরকম বডির বিভিন্ন মাইনিউট ব্লাড ভেসেলসে এন্ডোথেলিয়াল টিয়ারিং আউট হবে, ফলে কি হবে, মাইক্রোথ্রম্বাই তৈরি হবে। ফলে মাইক্রোথ্রম্বাই তৈরি হলে এখানে কি হবে, ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হবে। তাহলে এইভাবে হাইপারটেনশন অর্থাৎ ম্যালিগন্যান্ট হাইপারটেনশন এটা কি করতে পারে, আমাদের ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস যেটাকে আমরা বলি মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে, ঠিক আছে। এবং সাথে তার বিভিন্ন এন্ড অর্গান ড্যামেজ থাকবে, স্পেশালি কিডনি, ব্রেইন এবং রেটিনা, ঠিক আছে। এবং পেশেন্ট কিন্তু তার সাডেন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট দেখা দিতে পারে। আলহামদুলিল্লাহ, তাহলে এটাও আমরা শেষ করলাম। আমাদের নেক্সট টপিকস হলো যে এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেম্যাটোসাস। এসএলইতে কীভাবে মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। দেখেন আমি একটা আলাদা পেজ নেই, তাহলে আপনাদের ভিজুয়াল পারসেপশনটা ভালো তৈরি হবে ইনশাল্লাহ। দেখেন একদম সহজ, মুখস্থ করার কিছু নাই, কারণ মানে ম্যাক্সিমাম বেসিক আমি অলরেডি আপনাদেরকে দিয়ে ফেলেছি। আমরা একটা ব্লাড ভেসেলস আঁকলাম, ওকে। এখন আমাকে আপনারা বলেন যে এই যে এসএলইতে মেইন প্রবলেমটা কি। এখানে বিভিন্ন অটো অ্যান্টিবডি তৈরি হয়, তাই না। এই অটো অ্যান্টিবডিগুলো বেসিক্যালি কি, এগুলো হলো বিভিন্ন নিউক্লিয়ার অ্যান্টিজেনের অ্যাগেনস্টে তৈরি হয়, যেমন অ্যান্টি টিএস ডিএনএ, তারপরে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, তাই না। এগুলো হচ্ছে বেসিক্যালি তৈরি হয়। এছাড়া আরও বিভিন্ন স্পেসিফিক অ্যান্টিবডি আছে, মানে গ্রসভাবে বললে এখানে নিউক্লিয়ার অ্যান্টিজেনের অ্যাগেনস্টে কি হয়, অটো অ্যান্টিবডি তৈরি হয়। এখন দেখেন আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সেল মারা যাচ্ছে না, বিভিন্ন জায়গায় আমাদের হোস্ট সেল ইনজুরি হচ্ছে। তাহলে সেল ইনজুরি হলেই দেখেন, যখনই আমাদের মনে করেন এখানে একটা হোস্ট সেল, এটা একটা হোস্ট সেল, এখন এই হোস্ট সেলের ভেতরে আছে আপনার এই যে ডিএনএ। এখন এই সেলটা যখন মারা গেল তাহলে এই সেলের ভিতর থেকে এই যে নিউক্লিয়ার যে অ্যান্টিজেনগুলো, ডিএনএ ফ্র্যাগমেন্টস, হ্যাঁ, পিউরিন, পাইরিমিডিন বেস, এগুলো সব সেলটা লাইসিস হওয়ার সাথে সাথে সেল থেকে বেরিয়ে কোথায় চলে আসলো, ইন্টারস্টিশিয়াল স্পেসে। সেখান থেকে ওরা কোথায় ঢুকলো, ভেনাস সার্কুলেশনের মাধ্যমে ওরা আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে গেল। তাহলে এই যে ব্লুড যে ডটগুলো, এগুলো সব হচ্ছে কি নিউক্লিয়ার অ্যান্টিজেন। এখন যেহেতু সে এসএলইর পেশেন্ট, তার সার্কুলেশন অলরেডি কে ঘোরাঘুরি করছে, অটো অ্যান্টিবডিগুলো ঘোরাঘুরি করছে। তারা যখনই তাদের অ্যান্টিজেনকে, তাদের কাঙ্ক্ষিত অ্যান্টিজেনকে দেখতে পাবে, তারা সাথে সাথে এই অ্যান্টিজেনের সাথে কি তৈরি করবে, এক্স্যাক্টলি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, বা যেটাকে আমরা আরও ফর্মাল নেমে ইমিউন কমপ্লেক্স বলি, ওকে। তাহলে এখন ইমিউন কমপ্লেক্স তৈরি হলো। তাহলে এখন আমি ব্লাড ভেসেলসটাকে আবার যদি একটু আঁকি, দেখেন তাহলে এই যে এখন ব্লাড ভেসেলসের মধ্যে কি ঘোরাঘুরি করছে আমরা দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি ইমিউন কমপ্লেক্স। এই যে অ্যান্টিবডি, তার মাথায় অ্যান্টিজেন লেগে আছে, ঠিক আছে, ওকে। সো আমরা এটাকে কয়েকটা কপি করি, ডুপ্লিকেট, ওকে, ওকে। দেখেন তাহলে আমার পুরো মানে এসএলই পেশেন্টের বডিতে এখন পুরো বডিতে কি ঘোরাঘুরি করছে, ইমিউন কমপ্লেক্স। এবং এই ইমিউন কমপ্লেক্স আমি আপনাদেরকে নেফ্রোলজি লেকচারে বলেছি, এই ইমিউন কমপ্লেক্সটা গ্লোমেরুলাসে যখন ডিপোজিট হয় তখন কি হয়, গ্লোমেরুলো নেফ্রাইটিস, সেটাকে আমরা কি বলি, লুপাস নেফ্রাইটিস, তাই না। খুব কমন একটা কমপ্লিকেশন এসএলই পেশেন্টদের। যাই হোক, ওইটার সাথে এটার মিল আছে, এই কারণে বললাম কথাটা এখানে। তাহলে এগুলো আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো আমরা এন্ডোথেলিয়াল লাইনিং এপিথেলিয়াল সেলস, এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াম সেল, ঠিক আছে, ওকে। এখন এই ইমিউন কমপ্লেক্স যখনই তৈরি হয়ে যায়, ইমিউন কমপ্লেক্সের একটা টেন্ডেন্সি থাকে তারা কোথাও বসবে, স্যাটেল ডাউন হবে। তখন এরা এই ইমিউন কমপ্লেক্সগুলো কী করবে, এখানে বসবে। ইমিউন কমপ্লেক্স যখন এখানে বসবে, বসার সাথে সাথে আমি আপনাদেরকে বলেছি, যখনই কোনো ইমিউন কমপ্লেক্স কোনো হোস্ট সেল সারফেসে ল্যান্ডিং করে, সাথে সাথে সেখানে কে এসে যুক্ত হয়, এক্স্যাক্টলি কমপ্লিমেন্ট। তাহলে সাথে সাথে এখন কী হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, তাই না। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে কি শুরু হবে বলেন, এক্স্যাক্টলি আমার আর বলার দরকার নাই, এন্ডোথেলিয়াল সেল ইনজুরি তৈরি হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হয়ে আলটিমেটলি কী হবে এখানে, এন্ডোথেলিয়াল ইনজুরি হলে কি হবে, বহুবার বলেছে মাইক্রোথ্রম্বাই। ফলে যেখানে যেখানে আপনার এই এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হবে, সেখানে একটা কি তৈরি হবে, এখন মাইক্রোথ্রম্বাই। তাহলে বডির বিভিন্ন জায়গায় এরকম মাইক্রোথ্রম্বাই তৈরি হবে। আর মাইক্রোথ্রম্বাই তৈরি হলে কি হবে, ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হবে। তাহলে এসএলইতে এইভাবে কি হতে পারে, ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হতে পারে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো দেখেন, অনেক সময় আমরা কি পাই যে এসএলইর ক্ষেত্রে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি পাই, তাই না।
PL, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি পাই। সো এই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি এটা কি করে, সে যেই জায়গায় ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন আছে সেখানে সে অ্যাটাক করে। এখন বলেন এন্ডোথেলিয়াল সেলস, এটারও ইটসেলফ কি আছে, ফসফোলিপিড বাইলেয়ার সেল মেমব্রেন আছে, তাই না? ফলে এই যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি এরা ডিরেক্টলি কি করবে, এই এন্ডোথেলিয়াল সেলকে অ্যাটাক করবে। এদের আর কোনো ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড অ্যাটাক দরকার নাই, ডিরেক্ট সে যেহেতু এন্ডোথেলিয়াল সেলে ফসফোলিপিড আছে সেখানে তার অ্যান্টিজেন, ফলে তাকে অ্যাটাক করবে, ডিরেক্ট এন্ডোথেলিয়াল সেল ইনজুরি করবে, সাব এন্ডোথেলিয়াল এক্সপোজার হবে, ওই যে আবার একই নিয়মে মাইক্রোথ্রম্বাই ফর্ম হবে। ঠিক আছে, এটা একটা হচ্ছে কারণ। আরেকটা কারণ হলো, যেটা একটু পরে আমি আপনাদেরকে যখন টিটিপি পড়াবো, অর্থাৎ থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, সেখানে বলবো, অর্থাৎ অ্যাসিলিতে কিছু কিছু অ্যান্টিবডি তৈরি হয় যারা ADAMTS13 এই প্রোটিনটাকে ব্লক করে দেয়। আর ADAMTS13 এই প্রোটিনটার কাজ ছিল আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে যাতে থ্রম্বাই ফর্ম না হয় সেটা মেনটেন করা। ঠিক আছে, এটা একটু পরে যখন আমি টিটিপি পড়াবো তখন আরও ক্লিয়ার হবে। আলহামদুলিল্লাহ, তো চলুন টিটিপিতে ফিরে যাই। থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ঠিক আছে। সো এখানেও আমি একটা পেজ নেই, এভাবে পড়ালে আসলে আলহামদুলিল্লাহ মানে আমার মনে হয় একটু ভালো ব্রেইন ওয়ার্কআপ হয়। সো দেখেন বেসিক্যালি যেটা হয়, আমাদের এই যে লিভার, তাই না, লিভারের মধ্যে আমাদের কি থাকে, একটা স্পেশাল সেল থাকে, আমরা সিএলডিতে আপনাদের পড়িয়েছি, তার নাম হচ্ছে স্টিলেট সেল। স্টিলেট সেল, এই স্টিলেট সেল থেকে একটা প্রোটিন তৈরি হয় এবং ওই প্রোটিনটা আলটিমেটলি লিভার থেকে বেরিয়ে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে। ওই প্রোটিনটার নাম কি, এই যে যেটাকে আমি ব্লু ডট দিলাম, এটা আমাদের প্লাজমাতে সলিউবল অবস্থা ফ্লটিং থাকে, অর্থাৎ সে হচ্ছে একটা কি পুলিশের মতো কাজ করে, সে ব্লাডে ঘোরাঘুরি করতে থাকে এবং যে কোনো ব্লাড ভেসেলসের কোথাও আনইনটেনশনাল থ্রম্বাই ফর্ম হচ্ছে কিনা সেটাকে চেক দেয়। কোনো জায়গায় থ্রম্বাই ফর্ম হতে চাইলে সে আগে সেটাকে কি করে ভেঙে দেয়। হ্যাঁ, এটা অনেকটা ফিব্রিনোলাইসিস মেকানিজমের মতো। এবং এই প্রোটিনটার নাম, এই যে ব্লু যে প্রোটিনটা দেখাচ্ছি ডট দিয়ে, এটার নাম হলো ADAMTS13 প্রোটিন। এটা বেসিক্যালি আর কিছু না, এটা হলো একটা এনজাইম। এটা হলো আসলে একটা এনজাইম। সব প্রোটিনই তো কি এনজাইম, তাই না? এক ধরনের মানে সব প্রোটিনই বিভিন্ন কাজ করতে পারে, কেউ হরমোন, কেউ এনজাইম, কেউ হচ্ছে সাইটোকাইন, তাই না, কেউ গ্রোথ ফ্যাক্টর। ঠিক এই প্রোটিনটা হচ্ছে এখানে একটা এনজাইম হিসেবে কাজ করে। ওকে, এবং এই এনজাইমটা বেসিক্যালি আসলে একটা মেটালোপ্রোটিয়েজ এনজাইম। মেটালোপ্রোটিয়েজ এনজাইম, সব লেখা আছে স্পেলিং সহ, আপনারা জাস্ট একটু কনসেপশনটা বোঝার চেষ্টা করেন, সব নোটে লেখা আছে। মেটালোপ্রোটিয়েজের মেইন কাজটা কি দেখেন, এই যে আমাদের ব্লাড ভেসেলস, তাই না, ব্লাড ভেসেলসের লাইনিং এপিথেলিয়াল সেলস অর্থাৎ এন্ডোথেলিয়াল সেলস, আমাদের এই এন্ডোথেলিয়াল সেলস কন্টিনিউয়াসলি বেসলাইন অ্যামাউন্টে কিছু কি তৈরি করে, ভন উইলিব্রেন্ট ফ্যাক্টর কিন্তু তৈরি করে, কিন্তু এটা একটা কি ভেরি সাবল অ্যামাউন্টে। হ্যাঁ, এবং এই ভন উইলিব্রেন্ট ফ্যাক্টরগুলো যখন রিলিজ হয়, এরা মাঝে মাঝে কি করে, এরা একে অপরের সাথে কি হয়ে যায়, ক্লগড হয়ে যায়, মানে এগ্রিগেশন হয়ে যায়। যেমন আমি ভন উইলিব্রেন্ট ফ্যাক্টরটাকে এখানে একটা রিং দিয়ে আপনাকে বোঝাই। মনে করেন এই যে ভন উইলিব্রেন্ট ফ্যাক্টর, ভন উইলিব্রেন্ট ফ্যাক্টর, ভন উইলিব্রেন্ট ফ্যাক্টর। এখন এই ভন উইলিব্রেন্ট ফ্যাক্টরগুলোর সমস্যা কি, ওরা কি করে, ওরা পলিমার তৈরি করে ফেলতে চায়, ওদের টেন্ডেন্সি হচ্ছে পলিমার তৈরি করে ফেলা। পরে দেখেন ও ওর সাথে লেগে গেল, ও ওর সাথে লেগে গেল, ঠিক আছে, ও ওর সাথে এই যে লেগে গেল, এরপরে একটু পরে এরকম আরেকটা তৈরি হলো, হয়ে ওরা আবার ওর সাথে লেগে গেল। তাহলে দেখেন এই যে ভন উইলিব্রেন্ট ফ্যাক্টরের যে পলিমার, ভন উইলিব্রেন্ট ফ্যাক্টরের পলিমার বা মাল্টিমার যেটাই বলেন, এগুলো টার্মিনোলজি খুব একটা ম্যাটার না। তাহলে এই পলিমারটা যদি সাস্টেন করে তাহলে কি হবে, এই পলিমারের সাথে একটু পরে এখানে প্লেটলেট আটকে যাবে, আর প্লেটলেট আটকে গেলে একটু পরে এখানের সাথে ফাইব্রিন আটকে যাবে। তার মানে তখনই এখানে কি তৈরি হবে, থ্রম্বাই। তাহলে এই থ্রম্বাইটা কোথায় তৈরি হচ্ছে, স্মল ভেসেলসে। ফলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো যে মাইক্রোথ্রম্বাই। তাহলে এই মাইক্রোথ্রম্বাই যদি তৈরি হয়ে যায় তাহলে পেশেন্টের কি হবে, ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। এখন তাহলে এখানে এই মাইক্রোথ্রম্বাইয়ের ইনিশিয়েশনটা করলো কে, ভন উইলিব্রেন্ট ফ্যাক্টরের পলিমার বা মাল্টিমার। এখন এই ADAMTS13 এটা তো ব্লাডে ঘুরাঘুরি করছে, তাই না, এটা তো ব্লাডে ঘুরাঘুরি করছে। ও কি করবে,
যেই মাত্র সে দেখবে ভন উইলেব্রেন ফ্যাক্টর পলিমার তৈরি করছে তখনই সে সাথে সাথে ভন উইলেব্রেন ফ্যাক্টরের এই পলিমারকে ভেঙে দিবে। ফলে ফার্দার সামনের এই যে প্লেটলেট প্লাগ তৈরি হওয়া, ফাইব্রিন পলিমার তৈরি হওয়া, ফাইব্রিন ম্যাশওয়ার্ক তৈরি হওয়া, এগুলো হবে না। ফলে থ্রম্বোসিসও হবে না, ফলে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসও হবে না। তাহলে এটা আমার আপনার বডিতে কন্টিনিউয়াসলি ন্যাচারাল মেকানিজমে আলহামদুলিল্লাহ চলছে। কিন্তু কারো যদি জেনেটিক মিউটেশনের কারণে এই ADAMTS13 সিনথেসিস কমে যায়, স্টিলেট সেল থেকে আসছে না, মোরওভার এটা কিন্তু কি, এই যে ADAMTS13 এটা কিন্তু কন্টিনিউয়াসলি এন্ডোথেলিয়াল সেল থেকেও তৈরি হয়। অর্থাৎ এন্ডোথেলিয়াল সেল জানে সে যে ভন উইলেব্রেন ফ্যাক্টর তৈরি করছে এটা কি করতে পারে, ইন্ট্রাভাস্কুলার মাইক্রোথ্রম্বাই তৈরি করতে পারে। ফলে আবার সে কন্টিনিউসলি আবার তার অপোজিট একটা কি তৈরি করছে, এনজাইম, সেটা হচ্ছে মেটালোপ্রোটিয়েজ অর্থাৎ ADAMTS13। এখন আলটিমেটলি কারো যদি জেনেটিক মিউটেশন থাকে এন্ডোথেলিয়াল সেলের যে ডিএনএর মধ্যে অথবা হেপাটিক স্টিলেট সেলের ডিএনএর মধ্যে, তাহলে তার শরীরে এখন কি নাই, ADAMTS13টা নাই। তার শরীরে এখন কি নাই, ADAMTS13টা নাই। ফলে ADAMTS13টা নাই বা ডেফিসিয়েন্ট, ফলে তার বডির ভেতরে অর্থাৎ ব্লাড ভেসেলসের ভেতরে ভন উইলেব্রেন ফ্যাক্টর খুব সহজেই কি মাল্টিমার বা পলিমার তৈরি করে ফেলবে। ফলে খুব সহজেই তার বডিতে রিকারেন্ট কি হবে, মাইক্রোথ্রম্বাই তৈরি হবে, এবং দ্যাট উইল লিড টু মাইক্রো এনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। এটাকে আমরা বলি থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। তাহলে থ্রম্বোসিস হচ্ছে থ্রম্বোটিক বুঝলাম, থ্রম্বোসাইটোপেনিয়া কেন হচ্ছে, ওই যে একই কথা, প্লেটলেট এখানে অহেতুকভাবে ইউটিলাইজ হয়ে যাচ্ছে বডির বিভিন্ন জায়গায়। ফলে কি হবে, আমি যখন পেশেন্টের সিবিসি করব, পিবিএফ করব, থ্রম্বোসাইটোপেনিয়া পাবো। এখন বডির বেদরকারি জায়গায় সব থ্রম্বোসাইট ইউজ হয়ে যাচ্ছে, এখন যেখানে ব্লিডিং হচ্ছে সেখানে থ্রম্বোসাইটকে পাচ্ছে না, ফলে পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে যেহেতু থ্রম্বোসাইটোপেনিয়া, ফলে পারপুরা হবে। এই কারণে আমরা টার্মিনোলজিটা কি দিলাম, থ্রম্বোসিস হচ্ছে, সেখান থেকে থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, তাহলে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক, এরপরে এটার থ্রম্বোসাইটোপেনিয়ার কারণে পারপুরা হচ্ছে, ফলে পারপুরা, TTP। আশা করি একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এরপরে আসেন আমরা আমাদের নেক্সট সেগমেন্ট, ডিসেমিনেটেড ম্যালিগনেন্সি। অর্থাৎ কিছু কিছু ডিসেমিনেটেড ম্যালিগনেন্সিও কি করে, আমাদের ব্লাড ভেসেলসের ভেতরে এরকম মাইক্রোথ্রম্বাই তৈরি করে, এবং ওই মাইক্রোথ্রম্বাইয়ে মেকানিক্যাল ট্রমা হয়ে কি হয়, আরবিসি এর ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়। এটাকে আমরা বলি মাহা, মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। এখন প্রশ্ন হলো যে ম্যালিগনেন্সির কারণে কিভাবে মাইক্রোথ্রম্বাই তৈরি হয়, এটা হলো প্রশ্ন। তো চলুন আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আমরা আবারও একটা ব্লাড ভেসেলস আঁকলাম, ফাইন। এখন দেখেন ডিসেমিনেটেড ম্যালিগনেন্সি বলতে এখানে কিছু স্পেশাল ম্যালিগনেন্সি বেশি করে এই মাইক্রোথ্রম্বাই ফরমেশনটা, কি কি, সেটা হলো মিউসিন সিক্রেটিং অ্যাডেনোকার্সিনোমা। উপরে লেখা আছে, লেখার দরকার নাই, মিউসিন সিক্রেটিং অ্যাডেনোকার্সিনোমা। এরকম কি কি আছে, এরকম আছে আমাদের গ্যাস্ট্রিক যে সকল কার্সিনোমা আছে, হ্যাঁ, অ্যাডেনোকার্সিনোমা, তাই না, গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা আর কি, সহজ ভাষা বললে স্টোমাক সিএ কার্সিনোমা। আর কি কি আছে, সিএ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, ঠিক আছে। আর কি আছে, ব্রেস্ট কার্সিনোমা। আর কি আছে, প্রোস্টেট কার্সিনোমা, ঠিক আছে। এগুলো বেশি করে, কারণ এই কার্সিনোমাগুলোর ক্ষেত্রে ম্যালিগনেন্ট সেল থেকে একটা বিশেষ সাবস্টেন্স রিলিজ হয়, তার নাম হলো মিউসিন, এবং এই মিউসিনটা হলো একটা কি, প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর। এই মিউসিনটা একটা কি, প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর, প্রোকোয়াগুলেন্ট। মনে আছে আমি আপনাদেরকে যখন ডিআইসি পড়াচ্ছিলাম তখন বলেছি প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর। তাহলে প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টরটা কি করবে, ও দেখেন এখন ম্যালিগনেন্ট সেলগুলো যখন মেটাস্টেসিস হচ্ছে, তারা ব্লাড সার্কুলেশন দিয়ে যাওয়ার সময় তারা কন্টিনিউয়াসলি এখানে কি রিলিজ করে যাচ্ছে, এই যে মিউসিন রিলিজ করে যাচ্ছে। ফলে ব্লাড ভেসেলসের মধ্যে যখন মিউসিনের প্রেজেন্স হবে, ফলে এরা প্রোকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, ওরা আমাদের ব্লাড ভেসেলসের ভেতরে কাকে অ্যাক্টিভ করে দিবে, এক্স্যাক্টলি এক্সট্রিনসিক অ্যান্ড ইন্ট্রিনসিক পাথওয়েকে অ্যাক্টিভ করে দিবে। ফলে কি হবে, থ্রম্বিন তৈরি হবে, ফলে কি হবে, ফাইব্রিন তৈরি হবে, ফলে কি হবে, ওই যে ডিআইসির মতো আলটিমেটলি ডিফিউজলি বডির বিভিন্ন জায়গায় প্লেটলেট প্লাগ তৈরি হবে, অর্থাৎ মাইক্রোথ্রম্বাই তৈরি হবে ফাইব্রিনের সাথে প্লেটলেট মিলে মিলে, ফলে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হবে, ফাইন। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো, দেখেন আরেকটা কারণ হলো যেটা যে কোনো ম্যালিগনেন্সি করতে পারে, কারণ এটার জন্য মিউসিন প্রয়োজন নাই। কিভাবে ভাইয়া, দেখেন এই যে একটা ব্লাড ভেসেলস আঁকলাম, এটা হলো আমাদের ব্লাড ভেসেলসের লাইনিং এপিথেলিয়াল সেলস। এখন মনে করেন একটা ম্যালিগনেন্ট সেল এসে বা কয়েকটা ম্যালিগনেন্ট সেল এসে যে কোনো একটা এন্ডোথেলিয়াল সেলসের উপরে ল্যান্ডিং করলো, লজ করলো, অর্থাৎ তাদের টার্গেট হচ্ছে তারা একটু পরেই
কি করবে, ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে এখানে মেটাস্টেসিস করবে, অর্থাৎ এই যে টিস্যু এখানে মেটাস্টেসিস করবে, তাই না, হেমাটোজেনাস মেটাস্টেসিস। এখন ঠিক যখনই তারা এন্ডোথেলিয়াল সেলসে ল্যান্ডিং করলো, বসলো, তারা টিস্যুতে ঠিক ঢুকার আগেই দেখেন, আমি আপনাদেরকে আমার ইমিউনোলজি থার্ড ইয়ারের যে লেকচার সিরিজ সেখানে বলেছি যে ম্যালিগনেন্ট সেল কিছু নিউ অ্যান্টিজেন তৈরি করে, যেটাকে আমরা টিউমার অ্যান্টিজেন বলি। কি বলি? টিউমার অ্যান্টিজেন। এটাকে আমরা বলি টিউমার অ্যান্টিজেন। অর্থাৎ এই টিউমার অ্যান্টিজেনটা কিন্তু আমার বডির জন্য, আমার ইমিউন সিস্টেমের জন্য ফরেন অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এবং তখন এই টিউমার অ্যান্টিজেনের এগেনস্টে কি তৈরি হয়? এক্স্যাক্টলি অ্যান্টিবডি তৈরি হয়, এবং এই অ্যান্টিবডিগুলো কিন্তু কি ম্যালিগনেন্ট সেলের সার্চে থাকে। এখন পেশেন্টের যেহেতু অলরেডি ম্যালিগনেন্সি আছে, তার বডিতে, তার প্লাজমাতে কিন্তু অলরেডি সার্কুলেটিং অ্যান্টি টিউমার অ্যান্টিজেন অ্যান্টিবডি ঘোরাঘুরি করছে। যখনই তারা দেখবে কিরে এন্ডোথেলিয়াল সেলসে তো আমার অ্যান্টিজেন বসে আছে, সাথে সাথে গিয়ে তাকে অ্যাটাক করবে। ফলে কি তৈরি হলো? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। আর কিছু বলতে হবে? এক্স্যাক্টলি, আমি জানি সবাই এখন বলতেছেন আমার আগে যে ভাই আর বললেন না, সময় নষ্ট করিয়েন না। ঠিক আছে, সময় নষ্ট করবো না। তাহলে ইমিউন কমপ্লেক্স তৈরি হলো, এখান থেকে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলো, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হলো, এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হলো, সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজার হলো, তারপর আলটিমেটলি মাইক্রোথ্রম্বাই। ফলে এখানে আবার একটা মাইক্রোথ্রম্বাই তৈরি হলো। তাহলে এইভাবে বডির যেখানে যেখানে আপনার টিউমার সেলগুলো লজ করবে এন্ডোথেলিয়াল সেল সার্ফেসে, সেখানে কি হবে? এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হবে, মাইক্রোথ্রম্বাই তৈরি হবে, এবং মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া হবে। এইভাবে আসলে ব্যাপারগুলো ঘটছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে স্যার। তাহলে আপনারা দেখলেন যে ডিসেমিনেটেড ম্যালিগনেন্সি কীভাবে হেমাটোজেনাস রুটে যাওয়ার সময় আমাদেরকে এই হেমোলাইসিস করে দিচ্ছে। এরপরে আসেন হেল্প সিনড্রোম। হেল্প সিনড্রোম, হেল্প সিনড্রোম মানে কি? এটার ইলাবোরেশনটা কি? দেখেন, এটাকে আমরা 3টা ওয়ার্ডে লিখি। হ্যাঁ, দেখেন, এইচ, তারপর হচ্ছে ইএল, তারপর হচ্ছে এলপি, একসাথে করলে হেল্প আসে। এইচতে হলো হেমোলাইসিস, ইএলতে হলো ইলেভেটেড লিভার এনজাইম, এলপিতে হলো লো প্লেটলেট। ক্লিয়ার? তাহলে এখানে 3টা ঘটনা আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক্যালি। নাম্বার 1, হেমোলাইসিস হবে। কোন ধরনের হেমোলাইসিস? বারবার বলেছি, সব মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া, এটা হলো ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। ওকে, এটা আর বলার দরকার নাই। ইলেভেটেড লিভার এনজাইম, কোন ধরনের লিভার এনজাইম ইলেভেটেড হবে? বেসিক্যালি এখানে ট্রান্স অ্যামাইনেজ, অর্থাৎ এএলটি, এএসটি। ঠিক আছে? তারপরে লো প্লেটলেট কাউন্ট, কারণ ওই যে এখানে বডিতে, একটু পরে বলবো, বডিতে ডিফিউজলি এখানে মাইক্রোথ্রম্বাই তৈরি হয়, এবং এই মাইক্রোথ্রম্বাই তৈরি করতে গিয়ে বডির সব প্লেটলেট ওখানে ইউটিলাইজ হয়ে যায়। ফলে আমরা প্লেটলেট কাউন্ট কী পাবো? কম পাবো। ফলে লো প্লেটলেট কাউন্ট হচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে। ঠিক আছে, ওকে। তো চলুন দেখি এখানে মেইন ব্যাপারটা কি হয়। দেখেন, এখানে অনেক লেখা আছে, এত কিছু আপনাদের জানার দরকার নেই। বেসিক্যালি আপনারা জানবেন যে হেল্প সিনড্রোমটা কিসে হয়? হাই রিস্ক প্রেগনেন্সি, যেমন প্রি এক্লামশিয়া, এক্লামশিয়াতে হয়। তো দেখা যাচ্ছে এই যে প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, এখানে কি হয়? এখানে অ্যাবনর্মাল ট্রফোব্লাস্টিক ইনভেশন অফ ম্যাটার্নাল স্পাইরাল আর্টারি। সহজ ভাষায় এখানে প্লাসেন্টাল পারফিউশন কম হয়, অর্থাৎ প্লাসেন্টাল ইস্কেমিয়া দেখা দেয়। প্লাসেন্টাল ইস্কেমিয়া যখন দেখা দেয়, তখন প্লাসেন্টা থেকে কি রিলিজ হয়? কিছু অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর রিলিজ হয়। এই অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর কি কি আছে? SFLT1 সলিউবল অ্যান্ডোগ্লিন, নাম মনে রাখা দরকার না, শুধু অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর, এটা মনে রাখেন। এবং এরা তখন কি করে? এই অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরটা কি করে? এরা দুটো কাজ করে, দেখেন। তাহলে আমি কি বললাম? যে প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, হাই রিস্ক প্রেগনেন্সি, এগুলোতে কি হয়? অ্যাবনর্মাল ট্রফোব্লাস্টিক ইনভেশন অফ ম্যাটার্নাল স্পাইরাল আর্টারি, ফলে প্লাসেন্টাল ইস্কেমিয়া দেখা দেয়। প্লাসেন্টাল ইস্কেমিয়া দেখা দেয়, এবং প্লাসেন্টাল ইস্কেমিয়া দেখা দিলে প্লাসেন্টাল টিস্যু থেকে কিছু অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর রিলিজ হয়। এই অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরটা প্লাসেন্টা থেকে আলটিমেটলি কোথায় চলে আসলো? ম্যাটার্নাল সার্কুলেশন, ম্যাটার্নাল সার্কুলেশনে চলে আসলো। এই যে রেড ডট দিয়ে দেখাচ্ছে। তাহলে এই যে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর, এটা ব্লাড ভেসেলসে ঢুকার পরে তার কাজ কি? তার কাজ হলো সে দুটো ঘটনা করবে। সে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। কিভাবে? ওই যে নাইট্রিক অক্সাইড সিনথেসিস কমিয়ে দিয়ে। তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। কিভাবে করে দরকার নেই, আপনি মনে রাখেন ভ্যাসোকনস্ট্রিকশন। এবং ভ্যাসোকনস্ট্রিকশন করলে পেশেন্টের কি হবে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেলে পেশেন্টের কি হবে? বিপি বেড়ে যাবে। তাহলে বলেন, প্রি এক্লামশিয়াতে আমরা কি পাই? হাইপারটেনশন পাই। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এই অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরের একটা কাজ আমরা বললাম ভ্যাসোকনস্ট্রিকশন। আরেকটা কাজ কি? সে ডিফিউজলি আমাদের বিভিন্ন মাইক্রো সার্কুলেশনে ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়াল সেল ইনজুরি করবে। এন্ডোথেলিয়াল সেল ইনজুরি করবে।
এবং এই এন্ডোথেলিয়াল সেল যদি ইনজুরি করে তাহলে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজার হবে এবং আলটিমেটলি এখানে কি হবে, থ্রম্বাই ফর্ম হবে। তাহলে দেখেন বডির বিভিন্ন জায়গায় এখানে কি হচ্ছে, মাইক্রো থ্রম্বাই ফর্ম হচ্ছে, ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, এবং এটা যে কোনো মাইক্রো সার্কুলেশনে হতে পারে, অর্থাৎ আর্টারিয়াল ক্যাপিলারি সিস্টেমে। তবে এটার একটা সাইট অফ প্রেডিলেকশন হলো হেপাটিক সাইনোসয়েডস, হেপাটিক সাইনোসয়েডস। তাহলে দেখেন আমরা যদি একটা হেপাটিক লোভিউল আঁকি, একটা হেপাটিক লোভিউল আঁকলাম, মাঝখানে আমাদের সেন্ট্রাল ভেইন আর এখানে আমাদের হেপাটোসাইটস, তাই না? আমি আঁকার সুবিধার্থে হেক্সাগোনাল না দিয়ে রাউন্ড শেপ দিচ্ছি, হ্যাঁ, আপনারা আবার এটাকে ভুল মনে করিয়েন না, ঠিক আছে? এগুলো সব হেক্সাগোনাল হবে, কিন্তু দ্রুত আঁকার জন্য আমি রাউন্ড শেপ করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল ভেইন, আর এগুলো হচ্ছে আমাদের হেপাটোসাইটের সিরিজ, তাই না? এবং আপনারা জানেন এই যে মাঝখানে হেপাটোসাইটের যে সিরিজ, তার মাঝখানে এগুলো হচ্ছে কি, সাইনোসয়েডস। তাহলে এই জায়গাটা হলো সাইনোসয়েডস। এখন এই যে সাইনোসয়েডসের মধ্যে কি হবে, সাইনোসয়েডস কিন্তু আমাদের একটা কি, মাইক্রো সার্কুলেশনের পার্ট, মনে রাখবেন। এবং এই সাইনোসয়েডস থেকে আলটিমেটলি ব্লাডগুলো সেন্ট্রাল ভেইনে ঢুকে, সেন্ট্রাল ভেইন থেকে আলটিমেটলি হেপাটিক ভেইনে যায়, তাই না? সো এটাকে একটা স্পেস মনে করিয়ে না, এটা হলো একটা মাইক্রো সার্কুলেশনের পার্ট। এটা আমি হেপাটোলজি লেকচারে ইন ডিটেলস বলছি, এখানে বলছি না, যাই হোক। তাহলে দেখেন এখানে সাইনোসয়েডস এখন কি হচ্ছে, এই যে মাইক্রোথ্রম্বাই তৈরি হচ্ছে, কেন? ডিউ টু অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর রিলিজ ফ্রম প্লাসেন্টাল টিস্যু। এখন দেখেন এখানে যখন সাইনোসয়েডসগুলো সব মাইক্রোথ্রম্বাই দিয়ে ব্লক হয়ে যাচ্ছে, তাইলে বলেন তো এই যে সাইনোসয়েডসে ব্লাডটা নিয়ে আসতো কে? এক্স্যাক্টলি এখানে কে বসে আছে? হেপাটিক আর্টারি, তারপর পোর্টাল ভেইন, এরাই তো ব্লাডটা নিয়ে আসছিল সাইনোসয়েডসের দিকে। এখন এখানে যেহেতু জ্যাম হয়ে গেছে, তাহলে এই যে আমাদের যে পোর্টাল ট্রায়াড, তাই না, এই পোর্টাল ট্রায়াড থেকে এখানে কি ব্লাড যেতে পারবে? পারবে না। তাহলে আলটিমেটলি এখানে যদি ব্লাড না যায়, দেখেন হেপাটিক আর্টারিটা অক্সিজেনেটেড ব্লাড নিত, আর পোর্টাল ভেইনটা নিউট্রিয়েন্টস এনরিচড ব্লাড দিত হেপাটোসাইটগুলোকে। এখন হেপাটোসাইটগুলো কিছুই পাচ্ছে না, ফলে আস্তে আস্তে এখানে কি হবে, হেপাটোসাইটে কি হবে বলেন? এক্স্যাক্টলি ইসকেমিক হেপাটোসেলুলার ইনজুরি, তাহলে ইসকেমিক হেপাটোসেলুলার ইনজুরি হলে একটু পর এখানে কি শুরু হবে? ইনফ্লামেশন। এক্স্যাক্টলি, তাহলে ইনফ্লামেশন হওয়া মানে কি? হেপাটাইটিস হবে, হেপাটাইটিস হবে। আচ্ছা, এবার এটা হচ্ছে ইসকেমিক হেপাটাইটিস। তারপরে দেখেন যেহেতু হেপাটোসেলুলার ইনজুরি হচ্ছে, এই যে হেপাটোসেলুলার ইনজুরি হচ্ছে, তাহলে হেপাটোসেলুলার ইনজুরি হওয়া মানে কি? হেপাটোসাইটের ভেতরে যা আছে সব বেরিয়ে আসবে। হেপাটোসাইটের ভিতরে কি আছে? ALT AST, তাহলে এগুলোর লেভেল তখন ব্লাডে বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এই যে লিভার এনজাইম বেড়ে যাচ্ছে, এটার কারণে আমরা কি বলেছি? হেল্পের ইলেভেটেড লিভার এনজাইম, মাঝখানের EL, ফাইন। আর মাইক্রোথ্রম্বাই তৈরি করতে গিয়ে প্লেটলেট ইউজ হয়ে যাচ্ছে, ফলে এই যে একটু আগে যে মাইক্রোথ্রম্বাই বললাম, তাই না, এই যে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে, ফলে এটার কারণে এই যে এখানে মাইক্রোথ্রম্বাই তৈরি হচ্ছে, এটার কারণে যে প্লেটলেট ইউটিলাইজ হয়ে যাচ্ছে, এটার কারণে হচ্ছে LP, লো প্লেটলেট। আর এই মাইক্রোথ্রম্বাইয়ের কারণে আরবিসি ধাক্কা খেয়ে মেকানিক্যাল ট্রমা হচ্ছে, এটার কারণে আমরা বলছি হেমোলাইসিস। সব কিছুকে একসাথে করলে আমরা পাচ্ছি HELLP। আলহামদুলিল্লাহ, বাস, এর বাইরে কিছু জানার দরকার নেই, ফাইন। তাহলে দেখেন আমরা এই মাত্র আপনাদেরকে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়ার কজগুলো শেষ করলাম। এখন আসেন আমরা শুরু করছি ইনশাল্লাহ ম্যাক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া। এটা একদম সহজ। দেখেন এখানে বেসিক্যালি কি হয় আসলে, এখানে হলো যে ঠিক একইভাবে এখানেও ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হবে, তবে সাইটটা কি? সাইটটা হলো লার্জ ভেসেলস এবং হার্ট চেম্বার, ঠিক আছে? ওকে, তাহলে যেমন দেখেন খুব কমনলি আমরা কি পাই, যে প্রস্থেটিক মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট। আমাদের দেশে রিউম্যাটিক ফিভার খুব কমন, এবং সেখান থেকে কি হয়, মাইট্রাল ভালভের মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন হয়, এবং একটা পর্যায়ে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস ডেভেলপ করে।
সো সিভিয়ার এমএস যখন ডেভেলপ করে তখন আমাদের আসলে কি করতে হয়, প্রস্থেটিক মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট করতে হয়। এখন ওল্ডার জেনারেশন যে সকল মাইট্রাল ভালভ আছে যেখানে বায়ো কোটিং করা নাই, ওকে, তারা কি হয়, তারা আমাদের বডিতে যখন আমরা এটাকে প্লেসমেন্ট করি, ইমপ্ল্যান্ট করি, তখন আমি যদি একটা চিত্র আঁকি, দেখেন ওকে, এটা হলো লেফট অ্যাট্রিয়াম, এটা হলো লেফট ভেন্ট্রিকল, এবং এখানে হলো আমাদের যে প্রস্থেটিক মাইট্রাল ভালভ ইমপ্ল্যান্ট, ওকে ফাইন, এটা হলো তার কাস্প। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে মাইট্রাল ভালভ দিয়ে রেখেছে, মানে আমার আপনার শরীরে যে মাইট্রাল ভালভ আছে, দেখেন এটা হলো আমার আপনার শরীরের মাইট্রাল ভালভ। তো আমাদের মাইট্রাল ভালভ এটা কেমন বলেন তো? মাইট্রাল ভালভটা কি ডিরেক্ট একটা সারফেস, নাকি এটার উপরে আবার কি থাকে, এন্ডোথেলিয়াল সেলসের কোটিং থাকে? এক্স্যাক্টলি, এন্ডোথেলিয়াল সেলসের কোটিং থাকে, এবং আপনারা জানেন এই এন্ডোথেলিয়াল সেলসটাকে আমরা কি বলি? এন্ডোকার্ডিয়াম, তাই না? দেখেন এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, দ্য ইনারমোস্ট লেয়ার অফ হার্ট, এবং এই এন্ডোকার্ডিয়াম থেকেই কি তৈরি হয়, আমাদের কার্ডিয়াক ভালভগুলো তৈরি হয়। সো দেখেন এই এন্ডোকার্ডিয়াম বেসিক্যালি আসলে হলো কি এন্ডোথেলিয়াল সেলসের মতো একটা কি থিন শিটস অফ সেলস, এবং এই এন্ডোথেলিয়াল সেলস থাকার কারণেই আমাদের আরবিসিগুলো যখন কন্টিনিউয়াসলি দেখেন প্রতিনিয়ত এই আরবিসিগুলো কি করে, এ ভালভ দিয়ে পাস করে এলএ থেকে এলবিতে যায়, সেখান থেকে আবার আমাদের কোথায় যায়, পুরো বডিতে যায়, কিন্তু তারা যাওয়ার সময় কোনো কি হয় না, ক্লট তৈরি করে না, এগ্রিগেশন তৈরি করে না। কেন? কারণ এখানে একটা খুব স্মুথ লিনিয়ার ফ্লো মেনটেন করে, এবং এখানে যে এন্ডোকার্ডিয়াম আছে এই এন্ডোকার্ডিয়াল সেলসগুলো কন্টিনিউয়াসলি কি রিলিজ করতে থাকে, প্রোস্টাসাইক্লিন, তাই না, বা প্রোস্টাগ্ল্যান্ডিন I2 রিলিজ করতে থাকে। তারপরে এখান থেকে বিভিন্ন কি তৈরি হয়, নাইট্রিক অক্সাইড তৈরি হয় কন্টিনিউয়াসলি। দেখেন এখানে কিন্তু সেলগুলো বসে নেয়, ওরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, যাতে আরবিসিগুলো প্লেটলেটগুলো এদিক দিয়ে যাওয়ার সময় যাতে কোনো ক্রমে ভুলেও এখানে কি তৈরি না হয়, থ্রম্বাই যাতে তৈরি না হয়। এখন যখন আপনি ওল্ডার জেনারেশনের এই যে ইমপ্ল্যান্টটা বসালেন প্রস্থেটিক ভালভ, তাদের তো এই প্রোটেক্টিভ মেকানিজমগুলো নাই, ফলে খুব সহজেই এদিক দিয়ে যখন আমাদের ব্লাড ফ্লো হয়, এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমাদের নর্মাল মাইট্রাল ভালভের যে হেমোডাইনামিক্স, সে যেভাবে খুলে যায় বন্ধ হয়, এটা তো একেবারে ন্যাচারালি খুব কোঅর্ডিনেটেড ওয়েতে হয়, ফলে এখানে একটা ব্লাডের লিনিয়ার ফ্লো মেনটেন হয়। কিন্তু এই যে প্রস্থেটিক ভালভগুলো, এদের কিন্তু এরকম লিনিয়ার ফ্লোটা মেনটেন করতে পারে না, অর্থাৎ এটা আমাদের কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশনের সাথে খুব ভালো করে কোঅর্ডিনেট করে ওপেন বা ক্লোজ হতে পারে না, ফলে এখানে একটা টার্বুলেন্সি তৈরি হয়, ব্লাডের টার্বুলেন্সি তৈরি হয়। ব্লাডের টার্বুলেন্সি তৈরি হওয়া মানে কি, এখানে একটা ঘূর্ণি তৈরি হয়, এবং তখনই সাথে সাথে এখানে কি হয়, বিভিন্ন থ্রম্বাই তৈরি হওয়ার রিস্ক থাকে, এবং টার্বুলেন্সের কারণে ডিরেক্ট আরবিসি এই প্রস্থেটিক মাইট্রাল ভালভের লিফলেটে ধাক্কা খেয়ে ভেঙে যায়, ফলে এখানেই হিমোলাইসিসটা হয়ে যায় কার্ডিয়াক চেম্বারের ভেতরে। সো এটা হলো আসলে, এটাকে আগে কি বলতো, কার্ডিয়াক হিমোলাইটিক অ্যানিমিয়া বলতো আগে, যেহেতু হার্টের মধ্যে হচ্ছে। সো বেসিক্যালি হলো এটা। সো কারো যদি এরকম ওল্ডার জেনারেশনের প্রস্থেটিক ভালভ রিপ্লেসমেন্ট করা হয়েছে কিছুদিন আগে, এখন পেশেন্ট আপনার কাছে সিভিয়ার জেনারেলাইজড উইকনেস, ফ্যাটিক, লিথার্জি এগুলো নিয়ে আসছে, আপনি তার লোয়ার পালপেব্রাল কনজাংটিভা দেখলেন, পেশেন্টের মডারেটলি অ্যানিমিক পেশেন্ট, এবং পেশেন্ট আপনাকে বললো যে স্যার আমার প্রস্রাবের কালারটা কি একটু ব্ল্যাকিশ টাইপের, অর্থাৎ হিমোগ্লোবিন ইউরিয়া হচ্ছে, যেহেতু ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। আপনি তাকে পেশেন্টকে সুন্দর করে কি করলেন, সিবিসি পিভিএফ করতে দিলেন, এবং আপনি পিভিএফে পেশেন্টের কি পেলেন, দেখতে পেলেন যে পেশেন্টের ফ্র্যাগমেন্টেড আরবিসি বা সিস্টোসাইট। তখনই আপনি বুঝে গেলেন এক্স্যাক্টলি মাই ডায়াগনোসিস ইজ হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু কার্ডিয়াক প্রস্থেটিক ভালভ ইমপ্ল্যান্টেশন। অর্থাৎ সহজভাবে বললে এটা হচ্ছে ম্যাক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। মাথায় রাখবেন, মাইক্রো না ম্যাক্রো। এই হচ্ছে আসলে ব্যাপারটা। এছাড়াও আমরা যখন বিভিন্ন ভাস্কুলার গ্রাফটিং করি, বড় বড় ভেসেলস গ্রাফট করি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজে, তখন ওই যে গ্রাফটেড ভেসেলসগুলোর মধ্যেও কি হয়, এরকম বিভিন্ন থ্রম্বাই তৈরি হতে পারে, এবং সেখানে হেমোলাইসিস হতে পারে ইন্ট্রাভাস্কুলার। সো এই হচ্ছে আসলে ব্যাপারটা। এখন আমরা দেখি ম্যাক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা কি কি পাবো, আমাদের ল্যাবরেটরি ফাইন্ডিংস কি। একদম সহজ, অলরেডি আপনাদেরকে বহুবার বলেছি আমি। তাহলে দেখেন এখানে বেসিক্যালি ঘটনা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। তাহলে দেখেন যেহেতু ইন্ট্রাভাস্কুলার, তার মানে আমি প্রথমে বুঝে গেলাম যে এখানে আমি এক্সট্রা কী কী জিনিস পাবো, হিমোগ্লোবিনিমিয়া, হিমোগ্লোবিন ইউরিয়া, হিমোসিডারিন ইউরিয়া, এবং লো হ্যাপ্টোগ্লোবিন লেভেল। ফাইন, তাহলে এগুলো সব এখানে বলবো। এই যে দেখেন
হ্যাপ্টোগ্লোবিন কমে যাবে এবং হিমোগ্লোবিনেমিয়া, হিমোগ্লোবিন ইউরিয়া, হিমোসিডারিন ইউরিয়া এগুলো আমরা পেলাম। আর অ্যাজ এ জেনারেলাইজড ফিচার্স অফ হেমোলাইসিস, এটা হোক এক্সট্রাভাস্কুলার হোক ইন্ট্রাভাস্কুলার, যে কোনো কারণে যদি হেমোলাইসিস হয় তখন আমরা কমন কিছু ফাইন্ডিং পাবো। হেমোলাইসিস হচ্ছে তাহলে পেশেন্টের আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে। এই যে দেখেন আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাচ্ছে। আনকনজুগেটেড বিলিরুবিন বাড়লে কি হবে, পেশেন্টের বেশি বেশি কনজুগেটেড বিলিরুবিন তৈরি হবে এবং ওইখান থেকে বেশি বেশি ইউরোবিলিনোজেন তৈরি হবে যদি তার লিভার ভালো থাকে। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়া মানে পেশেন্টের ইউরিনে ইউরোবিলিনোজেন লেভেল বেড়ে যাবে, ফাইন। আরবিসি যেহেতু ভেঙে যাচ্ছে তাহলে আরবিসির ভেতর থেকে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইমগুলো প্লাজমাতে রিলিজ হবে, ফলে এলডিএইচ লেভেল বেড়ে যাবে। সো এলডিএইচটা যে কোনো সেল লাইসিসে বাড়তে পারে, তাহলে আরবিসিও একটা সেল, ওকে ফাইন। এখন আসেন আমরা সিবিসিতে কী পাবো। যেহেতু এটা একটা হেমোলাইসিস তাহলে আমরা সিবিসিতে আমরা কী পাবো, আমাদের সেই মানে আমাদের হেমাটোলজির যে বেসিক ফার্স্ট লেকচার যেটা ছিল বলেছি যে হেমোলাইটিক অ্যানিমিয়া এটা যদি অ্যাকিউট হেমোলাইসিস হয় তাহলে সেখানে কি হয়, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। তাহলে আমরা এখানে কি পাবো, পেশেন্টের এমসিভি নর্মাল, এমসিএইচ নর্মাল, এমসিএইচসি নর্মাল। অর্থাৎ সহজ ভাষায় আমরা সিবিসিতে রেড সেল ইন্ডিসিস দেখলে আমরা একটা নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়ার ফিচার্স পাবো এবং হিমোগ্লোবিন পার্সেন্টেজ আমরা কম পাবো। এটা মাইল্ড টু মডারেট অথবা সিভিয়ার হেমোলাইসিস হলে সিভিয়ার অ্যানিমিয়া আসতে পারে, ওকে ফাইন। তারপরে আমরা কি দেখব, পিবিএফে রেটিকুলোসাইট কাউন্ট। রেটিকুলোসাইট কাউন্ট কী হবে, এখানে বাড়বে, রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা মাথায় রাখবেন, দেখেন আমি এখন এটা আপনাদেরকে একটু লিখে দিচ্ছি, খেয়াল করেন, এটা অনেকের এই কনফিউশনটা ক্লিয়ার না। দেখেন আমি বললাম যে হিমোলাইসিস, তাহলে হেমোলাইসিসটা দুই ধরনের হতে পারে, ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস। ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস এটা কোথায় হয়, এটা উইদিন ব্লাড ভেসেলসে হয়, ফলে এখানে কি হয়, ফ্রি হিমোগ্লোবিন বেরিয়ে যায় এবং এই ফ্রি হিমোগ্লোবিনগুলো কি দিয়ে রিলিজ হয়, ইউরিন দিয়ে বেরিয়ে যায়। তাহলে দেখেন ইউরিন দিয়ে যদি ফ্রি হিমোগ্লোবিন বেরিয়ে যায়, তাই না, ডার্ক কালার যে ব্রাউনিশ ইউরিন হয়, অর্থাৎ হিমোগ্লোবিন ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যাওয়া মানে হিমোগ্লোবিনের ভেতরে কে আছে, হিমের ভিতরে কে আছে, আয়রন। দ্যাট মিন্স ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসে পেশেন্টের আসলে গ্র্যাজুয়ালি কি লস হচ্ছে, ইউরিন দিয়ে আয়রন লস হচ্ছে। তাহলে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসে পেশেন্টের শুরুর দিকে সে কি থাকবে, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া থাকবে এবং তার বোন ম্যারো হাইপার অ্যাক্টিভিটির কারণে তার রেটিকুলোসাইট প্রোডাকশন বেড়ে যাবে, তাহলে রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে। কিন্তু উইথ দ্য প্যাসেজ অফ টাইম তার যেহেতু আয়রন লস হচ্ছে, হ্যাঁ, তার মানে এক্সেসিভ আয়রন লস হয়ে যাচ্ছে বডি থেকে ইন কম্প্যারিজন টু আয়রন ইনটেক, ফলে পেশেন্টের কিছুদিন পরে কি ডেভেলপ করবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি ডেভেলপ করে তখন তার এই নর্মোসাইটিক নর্মোক্রোমিক এটা কি কিসে রূপান্তর হবে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিকে কনভার্ট হয়ে যাবে। দেখেন প্লাস তার রেটিকুলোসাইট কাউন্ট এখন তার যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি, এখন আর রেটিকুলোসাইট কাউন্ট তার আর বাড়বে না, রেটিকুলোসাইট প্রোডাকশন কমে যাবে, ঠিক আছে, ওকে। সো দেখেন ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের শুরুর দিকে একরকম ফিচার্স, যখন আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করবে তখন আবার আইডিয়ার ফিচার্স ডেভেলপ করবে, মাথায় রাখবেন। কিন্তু এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিসটা কোথায় হচ্ছে, স্প্লিনে হচ্ছে। তাহলে স্প্লিনে কি করবে, স্প্লিন আরবিসিগুলোকে ভেঙে ফেলবে তার স্প্লিনিক ম্যাক্রোফেজের মাধ্যমে এবং স্প্লিনে যেহেতু হচ্ছে স্প্লিন কি করবে, সব আয়রনগুলোকে সে স্টোর করে রাখবে ফেরিটিন হিসেবে, হিমোসিডারিন হিসেবে, ঠিক আছে, স্টোর করে রাখবে এবং এই ফেরিটিন থেকে সে পরবর্তীতে আয়রন রিলিজ করে ট্রান্সফেরিনের মাধ্যমে বোন ম্যারোতে পাঠাবে। অর্থাৎ এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিসে আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার সুযোগ নাই, বরঞ্চ এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিসে তার বডিতে আয়রন ওভারলোড হতে পারে, ঠিক আছে, ওকে। বলেন তো তাহলে একটা এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিসের এক্সাম্পল দেন যেখানে আয়রন ওভারলোড হয়। এক্স্যাক্টলি, আমি আপনাদেরকে ইন ডিটেলস পড়িয়েছিলাম, থ্যালাসেমিয়া, তাই না, মনে আছে? এবং এই আয়রন ওভারলোড কমানোর জন্য আমরা ডেসফেরিঅক্সামিন দিতাম পেশেন্টকে, আয়রন চিলেটিং থেরাপি, এক্স্যাক্টলি। তাহলে এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিসের ক্ষেত্রে আমরা সবসময় এখানে কি পাবো, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া পাবো এবং আমরা পেশেন্টের রেটিকুলোসাইট কাউন্ট সবসময় বাড়তি পাবো। কিন্তু ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসে ঘটনাটা ভিন্ন, শুরুতে একরকম শেষে আরেক রকম। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার, এটা নিয়ে আমার আর বলার দরকার নাই। তো দেখেন এই কথাগুলোই আসলে এখানে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে বলছে, ক্লিয়ার? এই যে
হিমোগ্লোবিন কমে যাবে এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম আমরা যখন এক্সামিন করব আমরা সেখানে কি পাবো দেখেন, যেহেতু ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস আমরা এখানে বিভিন্ন ফ্র্যাগমেন্টেড আরবিসি পাবো, যেটাকে আমরা ভদ্র ভাষায় কি বলি, সিস্টোসাইট। তো এই যে সিস্টোসাইট, ফ্র্যাগমেন্টেড আরবিসি, এটা বিভিন্ন ধরনের শেপ হতে পারে। দ্য মোস্ট কমন ফর্মগুলো কি কি, ট্রায়াঙ্গুলার সেল, বার সেল এবং হেলমেট সেল। এটা বেশি স্যাররা শুনতে চায়, হেলমেট সেল। এবং যদি আপনাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য হলমার্ক অফ ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, যে কোনটা হলমার্ক, আপনার আনসার হবে যে স্যার পিবিএফে সিস্টোসাইট পাওয়া, এটা হচ্ছে হলমার্ক ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের। তবে বি কেয়ারফুল, ভালো করে মনে রাখেন, আমরা আপনাদেরকে কি বলেছি দেখেন, আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া, এটার আন্ডারে আমরা প্রথমে আপনাদেরকে কি পড়িয়েছিলাম, ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া এখানেও তো আমরা দেখেছি অনেকগুলো কজে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হতো, কিন্তু সেখানে কিন্তু আপনারা এই ফ্র্যাগমেন্টেড আরবিসি বা সিস্টোসাইট পাবেন না। তাহলে অ্যান্টিবডি মেডিয়েটেড হেমোলাইসিসে আমরা সিস্টোসাইট পাবো না। তাহলে সিস্টোসাইটটা ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসে পাবো, কথা সত্য, কিন্তু কোন ধরনের ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, মেকানিক্যাল, অর্থাৎ যেখানে অ্যানজিওপ্যাথি থাকবে, মাইক্রো অ্যানজিওপ্যাথিক, ম্যাক্রো অ্যানজিওপ্যাথিক, এটা। তাহলে সহজ ভাষায় মনে রাখবেন যে মেকানিক্যাল হেমোলাইটিক অ্যানিমিয়াতে আমাদের হলমার্ক অফ ডায়াগনোসিস হলো সিস্টোসাইট, নট ফর জেনারেলাইজড এনি টাইপস অফ ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। ভেরি কেয়ারফুলি এটা মনে রাখতে হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন আমরা এখানে ডাব্লিউবিসি কাউন্ট কি পেতে পারি, নর্মাল অথবা বাড়তি। বাড়তি কেন, ওই যে যেহেতু হেমোলাইসিস হয়ে যাচ্ছে, তাহলে এই হেমোলাইসিসকে কম্পেনসেট করার জন্য বোন ম্যারো তার অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে। বোন ম্যারো, এখন বোন ম্যারো তার অ্যাক্টিভিটি বাড়ালে সে আরবিসি প্রোডাকশনের পাশাপাশি সে ডাব্লিউবিসি প্রোডাকশনও বাড়াতে পারে, তারপরে প্লেটলেট প্রোডাকশনও বাড়াতে পারে। তাহলে প্লেটলেট প্রোডাকশন বাড়ালে থ্রম্বোসাইট হয় নর্মাল, না হলে বাড়ার কথা। থ্রম্বোসাইটোপেনিয়া কেন হচ্ছে, এক্স্যাক্টলি কারণ হচ্ছে দেখেন, আমরা পড়ছি আমরা অ্যানজিওপ্যাথিক, অর্থাৎ হয় মাইক্রো অ্যানজিওপ্যাথিক অথবা ম্যাক্রো অ্যানজিওপ্যাথিক। তাহলে অ্যানজিওপ্যাথিক মানে আমরা দেখি যেখানে প্রত্যেকটা কজে আসলে কি হয়, পেরিফেরালি আমার থ্রম্বোসাইট বা প্লেটলেটগুলো ইউটিলাইজ হয়ে যাচ্ছে বেহুদা কাজে। ফলে আলটিমেটলি কি হয়, যদিও প্লেটলেট কাউন্ট এখানে বোন ম্যারো বেশি বেশি তৈরি করছে, কিন্তু প্লেটলেট তো পেরিফেরালি ইউটিলাইজ হয়ে যাচ্ছে। ফলে আমরা কি পাচ্ছি, থ্রম্বোসাইটোপেনিয়া পাচ্ছি। না হলে কিন্তু আমরা প্লেটলেট কাউন্ট নর্মাল অথবা বেশি পেতাম, কিন্তু ইউটিলাইজ হয়ে যাওয়ার কারণে থ্রম্বোসাইটোপেনিয়া পাচ্ছি। এবং এটার কারণে যদি থ্রম্বোসাইটোপেনিয়া বেশি হয়, তাহলে পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করতে পারে। আলহামদুলিল্লাহ, তাহলে এই হলো আমাদের মেকানিক্যাল হেমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে কথাবার্তা। এখন আমরা কথা বলবো আমাদের পিএনএইচ নিয়ে। পিএনএইচ, তাই না, পারক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া।